হলো যে আমরা আমাদের একটা ইন্টারন্যাশনাল স্টাডি ইন কানাডা নিয়ে লাইভে আসবো। পাশাপাশি লাইভের স্টাডি ইন কানাডা নিয়ে আপনারা জানেন যে আমাদের ফেসবুকে বা ইউটিউবে আমাদের ভিডিও আছে। তো আমরা আজকে চেষ্টা করব যে কানাডাতে যাওয়ার সময় বাংলাদেশি স্টুডেন্টদের এয়ারপোর্টে কোনো প্রবলেম হয় কিনা, কি কি ডকুমেন্ট দেখাতে হবে এবং যাওয়ার পরে লাইফটা কেমন থাকে, সবগুলো নিয়ে আমরা একটু চেষ্টা করবো। আমাদের খুব প্রিয় প্রিয় স্টুডেন্ট আমার সোহাগ আমার সাথে আছে। সোহাগ, থ্যাংক ইউ আমাদের আমাদের সাথে সময় দেওয়ার জন্য। ইউ ওয়েলকাম ভাই। তো আমরা আমরা চেষ্টা করব যে আমরা সোহাগের সাথে একটু গল্প করতে। যারা অনেক স্টুডেন্ট আমাদের কাছে আসে, যারা কানাডাতে আসলে যখন ডিসিশন নিতে চায় যে কানাডা ভালো অপশন কিনা, সেগুলো তো সোহাগের কাছে একটু শেয়ার করলে তারা একটু অনেক উৎসাহ পাবে। সোহাগ, কেমন আছো তুমি? এই তো ভাই আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? এই তো, আলহামদুলিল্লাহ ভালো আছি। সোহাগ, এখন তাহলে আমরা একটু যাই, তুমি একটু প্রেজেন্ট করোনার সিচুয়েশন কি রকম এখানে একটু যদি আমার সাথে শেয়ার করো। আহ, এখন রাইট নাও যেহেতু ভ্যাকসিনেট হচ্ছে সবাই, সো এখনো সবাইকে ফেস মাস্ক পরতে হয়। অ্যান্ড করোনা সিচুয়েশন এখনো কানাডা টরন্টো আমি যেখানে থাকি আপাতত, সো এখানে এরিয়াটা এখনো লকডাউন অ্যান্ড খুব রেস্ট্রিক্টেড বলা চলে। অ্যান্ড ওভারঅল বলা চলে যে হ্যাঁ, সবকিছু ইকোনমি শিথিল হওয়া সত্ত্বেও আহ, সাধারণ জীবনযাপন করার জন্য যতটুকু সার্ভাইভাল কস্ট অথবা এক্সপেন্স দরকার সেগুলো মানুষ কাভার আপ করতে পারছে। আচ্ছা, একটু আমার আমার কাছে একটু বলবা যে ওইখানে মানে কলেজগুলো থেকে বা গভর্নমেন্ট থেকে ইন্টারন্যাশনাল স্টুডেন্ট যারা তোমরা আসো, তোমরা কি কোনো সাপোর্ট পাচ্ছ গভর্নমেন্ট থেকে? জি, অ্যাকচুয়ালি ফর ইউর কাইন্ড ইনফরমেশন, অ্যাকচুয়ালি আমি লাস্ট অগাস্টে আমার গ্র্যাজুয়েশন কমপ্লিট করি। সো দ্যাটস মিন আমার যে 2 ইয়ার্সের ডিপ্লোমাটা। সো তারপর আমি বিফোর দ্যাট কোভিড সিচুয়েশন অ্যারাইজ হয় অ্যান্ড ইন দ্য মিন টাইম অ্যাকচুয়ালি আমি অ্যাপ্লাইড ফর ইআই। সো আমি আসলে একটা জব করতাম পার্ট টাইম পার্মানেন্ট সিনাপ্লেক্সে। সো সে জায়গা থেকে যখন আমাকে এই লেড অফ করা হয় তখন আমি গভর্নমেন্টের ওয়েবসাইটে গিয়ে অ্যাপ্লাই করি ইআই এমপ্লয়মেন্ট ইন্স্যুরেন্স, অ্যান্ড সেখান থেকে আমি পার মান্থ $2,000 করে পেতাম। সো রাইট নাও এখন সিচুয়েশনে যেটা হচ্ছে যে যারা মিনিমাম $5,000 ইনকাম করেছিল সেই কোভিড সিচুয়েশনে তারাও এর জন্য এলিজেবল। আর যারা $5,000 ইনকাম করেনি তাদের জন্য এখানে গভর্নমেন্ট আলাদা একটা বেনিফিট ক্রিয়েট করে, সেই অপশনটা হচ্ছে সিইআরবি, কানাডা ইমার্জেন্সি রেসপন্স বেনিফিট। সো যেটা এখনো কন্টিনিউ করতেছে গভর্নমেন্ট। তো আমরা জানি যে আমাদের স্টুডেন্ট অনেকে প্রশ্ন করে যে ওই দেশে গেলে পড়াশোনাটা কঠিন কিনা। তো তুমি একটু বলবো যে বাংলাদেশে পড়াশোনার সাথে ওইখানকার পড়াশোনাটার ডিফারেন্সটা কিরকম, মানে হার্ড পড়াশোনা করা? না, অ্যাকচুয়ালি পড়াশোনা বলতে এটা আসলে ডিপেন্ড করে, পড়াশোনাটা আমরা করি হলো বিভিন্ন পার্সপেক্টিভে বিভিন্ন উদ্দেশ্যে। সো কিছু মানুষ পড়াশোনা করে আসলে ভালো কিছু হওয়ার জন্য, কিছু মানুষ জাস্ট পাস করার জন্য। সো আমি যেটা বলবো যে আমি জাস্ট 12 গ্রেড কমপ্লিট করে আসলে আমি আপনার কাছে আসা রিসেন্টলি, জাস্ট আমি সদ্য পাস করে আমি আপনার কাছে আসি। সেই মুহূর্তে যখন আপনি আমাকে বলেন যে হ্যাঁ ভাইয়া, আমি তোমাকে হেল্প করতে পারবো, অ্যান্ড দেন এগেন আপনি আমাকে গাইড করেন যেভাবে। সো এক্স্যাক্টলি আমি এখানে এসে দেখি যে হ্যাঁ, আসলে আমার সবকিছু ঠিকই আছে। আমরা ইন্টারমিডিয়েটে যে পড়াশোনা করি, পার্সোনালি আমি যে পড়াশোনা করেছি তার মেবি হয়তো বা 20% or 30% এফোর্ট আমি দিয়েছি হলো আমার এই 2 ইয়ার্সের ডিপ্লোমা কোর্সে। বিকজ ইন দ্য মিন টাইম আসলে আমাকে জব করতে হয়েছে আমাকে নিজের সার্ভাইভাল কস্ট বেয়ার করার জন্য, অ্যাজ ওয়েল এজ আসলে আমি টিউশন ফিও মোর দেন 50% নিচে বিয়ার করছি। সো ওভারঅল বলা চলে যে এটা খুব ইজিয়ার ছিল, যে পড়াশোনাটা এখানে আসলে খুব একটা কাইন্ড অফ এনজয়মেন্ট যদি আসলে আপনি এই এটাকে আঁকড়ে নিতে পারেন। তো দেখা যায় যে সবকিছু এখন অনলাইন বেসিসে, যেহেতু কোভিড সিচুয়েশন, তো এখানে সবকিছুই অনলাইনে হয়। আপনাকে সব ম্যাটেরিয়ালস অনলাইনে দিয়ে দেওয়া হবে, আপনাকে সব বুকস অনলাইনে দিয়ে দেওয়া হবে, আপনাকে অ্যাসাইনমেন্ট অ্যাসাইন করা হবে, যে আপনাকে একটা ডিউ ডেট দেওয়া হবে আপনি যদি কমপ্লিট করেন। সো এখানে ইউনিভার্সিটির পড়াশোনাগুলো হয় মূলত আসলে অ্যাসাইনমেন্ট টাস্ক, আর 50% অ্যাসাইনমেন্ট টাস্ক, 50% টেস্ট। সো 50% যদি অ্যাসাইনমেন্টে যদি আপনি 40% গেইন করতে পারেন, সো এখানে 50%, আর ইউনিভার্সিটি পেতে 60% পাস। সো আপনি এটা খুব ইজিলি সেই মার্কটা গেইন করতে পারেন। থ্যাংক ইউ স্যার। তার মানে হচ্ছে যে আমাদের দেশে যারা আমরা সবাই জানি যে ইন্টারন্যাশনাল স্টুডেন্ট গেলে ওই দেশে নিজের কাজ নিজে করতে হয়, পার্ট টাইম জব করতে হয়। তো সেক্ষেত্রে পড়াটা খুব বেশি, যেহেতু সোহাগ যেটা বললো যে ইন্টারমিডিয়েট পরীক্ষা দিতে যে কষ্ট করছে তার 20% কষ্ট করা লাগছে।
তো সেই হিসেবে কিন্তু পড়াশোনাটা আমার মনে হয় না যে যারা ভয় পান যে না ওই দেশে গেলে পড়াশোনা ফেল করবো কিনা, অনেকেই আমাদের প্রশ্ন করেন। তো এটা নিয়ে অরিডার কিছু না, আসলে বাংলাদেশের মতো এত বেশি মুখস্থ বা এত বেশি অন্য কোনো দেশে করতে হয় না, আমি যতদূর জানি, তাই না স্যার? জি, অবশ্যই। স্যার একটু বলবো যে আমাদের দেশের স্টুডেন্টগুলো যেটা বলে যে অনেকে ভিসা পাওয়ার পরে ইমিগ্রেশন যখন তোমরা ক্রস করছিলা, জি। অনেক বেশি প্রশ্ন কি করে ওইখানে, আর কি কি ডকুমেন্ট দেখতে উম চায়? এখন যেটা হয় যে এটা ভ্যারি করে পার্সন টু পার্সন। সো দেখা যায় যে আমরা মূলত বাঙালিরা কেনেডিয়ান ভিসা পাওয়ার পর আমরা খুব আসলে আনন্দ উচ্ছ্বাসে থাকি and কিছুটা সংকীর্ণতায় ভুগি যে ইমিগ্রেশন অফিসার আমাকে কি আক্স করবে, আমি কি আসলে আদৌ কি যেতে পারবো কিনা কানাডা, ইমিগ্রেশন পার হয়ে কানাডাতে এন্টার করতে পারবো কিনা। সো এমন কিছু আসলে না, আপনার হাতে যে পাসপোর্ট থাকবে আর আপনার হাতে যে ফ্লাইট ডকুমেন্টস থাকবে এগুলো আসলে কোনো কিছু লাগে না। আপনি যখন ইমিগ্রেশন এই অফিসে যাবেন, আপনি এয়ারপোর্ট থেকে কমপ্লিট করে পাসপোর্টটা নিয়ে তখন আপনাকে কিউতে দাঁড়াইতে হয়। দাঁড়ানোর পর আপনাকে একটা ইমিগ্রেশন অফিসারের সামনে ফেস অফ করে সে আপনাকে হয়তো বা আপনার নাম আস্ক করবে, আপনার পাসপোর্ট চাইবে আপনার কাছে, অ্যান্ড দেন এগেন আপনার পাসপোর্টে যে কেনেডিয়ান ভিসা স্ট্যাম্প থাকে এটা দেখার পর ওরা আপনাকে হয়তো বা আস্ক করবে যে ইন উইচ স্কুল ইউ গ্রাজুয়েট ফ্রম, সো ইন উইচ ইয়ার ইউ গ্রাজুয়েট, সো এটা হোয়াটস ইউর ফাদার্স লাস্ট নেম, সো দ্যাটস কমন কোশ্চেন, হোয়াটস ইউর লাস্ট নেম, বিকজ এগুলো জাস্ট ভেরিফাই করার জন্য। সো এমন ক্ষেত্রে দেখা যায় যে আই স মেনি পিপল দ্যাট ডিউ টু দেয়ার নার্ভাসনেস দে couldn't answer their questions, and then again ইমিগ্রেশন অফিসার বলে কি ওকে ঠিক আছে তাহলে তুমি এখানে বসো। সো ও তাদেরকে বসায়, বসায় রাখার পর তাদেরকে আবার কিছু কোশ্চেন আস্ক করে তারপর ছেড়ে দেয়। সে এখানে আসলে মনে হচ্ছে যে মানুষ আসলে বেশি নার্ভাস এর কারণে অনেক কোশ্চেন মেসড আপ করে ফেলে, জাস্ট ইজিয়ার কোশ্চেন গুলো যেগুলো। সো সামটাইমস আসলে আমি নিজে যখন একটা ইন্টারভিউতে বসি, আমি যখন ইন্টারভিউ দিই তখন সামটাইমস প্রথম প্রথম এমন হতো যে আমাকে যখন আস্ক করতো যে তুমি কোন সাবজেক্টে গ্রাজুয়েশন কমপ্লিট করছো, সো ইভেন দো আই কমপ্লিট মাই গ্রাজুয়েশন ইন বিজনেস মার্কেটিং, সো আমি আসলে এটা ম্যামলিং করতাম যে আসলে কি বলতেছে আমি নিজেও জানি না, কাইন্ড অফ লাইক দ্যাট। সো বাট এই জিনিসগুলো আসলে তেমন কিছু না, ইমিগ্রেশনটা পার হওয়াটা খুব ইজি, কারণ আমরা সবাই যখন কেনেডিয়ান ভিসা পাই তখন কেনেডিয়ান ভিসাটা যখন হয় হয়ে আসে সিঙ্গাপুর থেকে, সো অনেকগুলো ক্রাইটেরিয়া মেনটেন করে সবকিছু, যেমন আপনি আমাকে যেমন একটা চেক লিস্ট করে দিয়েছিলেন যে ভাইয়া এইসব চেক লিস্ট দেখে এন্ড দেন এখানে একটা ভিসা হওয়ার পর একটা লেটার দেয়। সো এটাকে আপনাকে একটা ইনভিটেশন লেটার দেয় স্টুডেন্ট ভিসা হিসেবে পড়াশোনা করার জন্য। সো আমার কাছে মনে হয় না যে এর চেয়ে বাহিরে এর চেয়ে ইজিয়েস্ট কোনো প্রসেস আছে। শিশু থ্যাংক ইউ। আরেকটা হচ্ছে যে তোমার 2 বছর তো তুমি মানে অলমোস্ট কানাডাতে আছো, তাই না? 2 বছর না তার বেশি? 2.5 বছর। 2.5 বছর। তো ওইখানে পার্ট টাইম জবের স্কোপ কেমন ইন্টারন্যাশনাল স্টুডেন্টের জন্য? রাইট নাও আমি যখন আসছিলাম তার কিছুদিন পর পরে এখানে একটা অপশন ক্রিয়েট হয়, সেটা হচ্ছে উবার ইটস। এখানে মোস্ট অফ দ্য স্টুডেন্ট যেটা করে সেটা হচ্ছে তারা পার্ট টাইম জবে কোথাও অন্য কোথাও রেস্টুরেন্টে ফর এক্সাম্পল অথবা রিটেল শপে জব করা চাইতে তারা উবার ইটসটাকে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে, বিকজ এটা সেলফ এমপ্লয়মেন্ট। আপনি আপনার কনভিনিয়েন্ট টাইমে আপনি আসতে পারেন জবে, যে কোনো সময় আপনি জব স্টার্ট করতে পারেন, এন্ড এখানে আওয়ারলি বেসিসে যখন আপনি হিসাব করবেন তখন দ্যাট গোনা বি হিউজ। সো ফর এক্সাম্পল আপনি যদি একটা কর্পোরেট জব করেন অ্যাজ এ এন্ট্রি লেভেল জব, আপনি হয়তো বা আপনাকে তারা হায়ার করবে $15 to $16-17। রাইট নাও আসলে ওন্টারিওর মিনিমাম ওয়েজ হলো 1450। বাট আপনি যখন উবার ইটস করবেন তখন আপনি আওয়ারলি বেসিসে আপনি মিনিমাম $20 to $25, ইভেন তো রাশ আওয়ারে $30 পার আওয়ার ইনকাম করা সম্ভব। সো ইন দ্যাট কেসেস যখন আপনি অ্যানুয়ালি অথবা মান্থলি একটা হিসাব করবেন তখন আপনি যদি ফুল টাইম করেন, এখানে আসলে ফুল টাইম অথবা পার্ট টাইম ডাজন্ট ম্যাটার, বিকজ আপনি এটা সেলফ এমপ্লয়মেন্ট। অ্যান্ড যেটা হচ্ছে যে সেলফ এমপ্লয়মেন্টের ক্ষেত্রে যেটা হয় যে আপনাকে অ্যানুয়ালি এই গভর্নমেন্ট ট্যাক্স পে করতে হয়। তো এই ক্ষেত্রে গভর্নমেন্ট আপনাকে কখনো আস্ক করবে না যে আপনি আসলে কত ঘন্টা কাজ করেছেন কত ঘন্টা কাজ করেননি। সো এটাই আসলে রাইট নাও স্টুডেন্টদের জন্য একটা গ্রেট অপরচুনিটিস টু বিয়ার দেয়ার ওন এক্সপেন্স বাই দেমসেলফ। সব ওইখানে মানে প্রথম তো বাংলাদেশ থেকে যখন তোমরা গেছো, টরেন্টোটা যে কোপ আপ করতে কেমন ছিল? টরেন্টো থেকে আসলে বাংলাদেশি কেমন ছিল? টরন্টো একটা মেগা সিটি, এখানে আসলে ভ্যারাইটি পিপল পাওয়া যায়, অনেক মানুষ দেখা যায়। আমি আসলে থাকতাম হলো টরন্টোর এই মিসিসাগার দিকে,
যেটা পিয়ারসন এয়ারপোর্টের পাশে। আর ওইখানে আসলে ওটা ইন্ডিয়ান কমিউনিটি এরিয়া। আমি তারপর আমি ডাউনটাউন এসে শিফট হই, অ্যান্ড ডাউনটাউন থাকার পর কিছুদিন দেখলাম যে সেখানে হোয়াইট পিপল অনেক। দেন এখানে আমি মুভ করি ড্যানফোর্থের দিকে। তো ড্যানফোর্থ একটা বাঙালি কমিউনিটি এরিয়া, যেখানে আসলে অনেক বাঙালি আছে। অ্যান্ড একটা স্টুডেন্টকে হেল্প করার জন্য, একটা যে স্টুডেন্টকে সাজেস্ট করার জন্য, অথবা তাকে মেন্টালি অথবা ফিজিক্যালি যতটুকু হেল্প দরকার, ইউজুয়ালি এখানে আমরাও অনেক এভাবে এই অর্গানাইজেশন ক্রিয়েট করি। অ্যান্ড আমি আসলে একটা অর্গানাইজেশনের মেম্বার, যেখানে মূলত ইন্টারন্যাশনাল স্টুডেন্ট যারা নতুন আসে, তারা অনেক ধরনের অবস্টাকেল ফেস করে, ফর এক্সাম্পল ফাইন্যান্সিয়াল, মেন্টাল। সো আমরা তাদেরকে হেল্প করে থাকি ফাইন্যান্সিয়ালি। যেটা হয় যে স্টুডেন্ট লাইফে যেটা হয়, টিউশন ফি ম্যানেজ করাটা খুব টাফ হয়ে যায়। সো এখানে টিউশন লোন একটা আমরা এটা অর্গানাইজ করি, যেখানে আমরা আসলে চেষ্টা করি একটা স্টুডেন্টকে যতটুকু ফাইন্যান্সিয়াল হেল্প করা যায় তার পড়াশোনা কন্টিনিউ করার জন্য। কারণ এন্ড অফ দ্য ডে আমরা অলওয়েজ চিন্তা করি যে আসলে এখানে যারা কেনেডিয়ান বাঙালি, সবাই চিন্তা করে যে এন্ড অফ দ্য ডে ওরা আসলে আসলে ফিউচার কেনেডিয়ান। সো এই জিনিসটা মাথায় রেখে আসলে জিনিসগুলো কন্টিনিউ হচ্ছে। আমাদের ঢাকা শহরের মতো কি যানজট আছে? জ্যাম থাকে, আহ, ট্রাফিক জ্যাম থাকে? কিছুটা। এই আপনি হাইওয়ে 401 থেকে যখন মিসিসাগা থেকে তখন যাবেন রাশ আওয়ার, সো দ্যাটস মিন বিটুইন 8 to 4 PM, কিছুটা জ্যাম পোহাতে হয়। 5 to 10 মিনিটস হাইওয়েতে ডিলে হয়। তো তুমি তো অলরেডি তোমার 2 ইয়ার্স এর ডিপ্লোমাটা কমপ্লিট করছো, তাই না? জি। তো আমরা তো জানি যে কানাডাতে ব্যাচেলার 4 ইয়ার্স। তো তুমি কি তোমার বাকি পড়াশোনাটা কন্টিনিউ করার ইচ্ছা কখন আছে? সো আমি যখন টরন্টোতে আসি, তখন আমি একটা ইউনিভার্সিটিতে আসি, যেমনটা আসলে আপনি বলেছিলেন আমাকে যে ভাইয়া তুমি ইউনিভার্সিটিতে অ্যাডমিট হও। দেন অ্যাগেন আপনি আমাকে একটা যে প্ল্যান করে দিয়েছিলেন যে তুমি ইউনিভার্সিটিতে যাও, সেখানে তুমি এক সেমিস্টার কমপ্লিট করো, তারপর তুমি কলেজগুলোতে মুভ করো, দেন অ্যাগেন আসলে পড়াশোনা করলে এভাবে আসলে তুমি ফাইন্যান্সিয়ালি তুমি তোমাকে হেল্প করতে পারবা, এন্ড তুমি আসলে পড়াশোনাটা শেষ করতে পারবা। এন্ড দ্যাটস ওয়াই আই চুজ সেন্টিনিয়াল, বিকজ ওদের এখানে পাথওয়ে প্রোগ্রাম আছে, যেটা কিনা আপনার 2 ইয়ার্স এর আফটার এন্ড অফ 2 ইয়ার্স আপনাকে একটা গ্রাজুয়েশন সার্টিফিকেট দেবে এন্ড গ্রাজুয়েশন কনফার্মেশন লেটার দেবে, যেটা দিয়ে ইউ উইল বি এলিজিবল ফর অ্যাপ্লাই ওয়ার্ক পারমিট, ওপেন ওয়ার্ক পারমিট ফর আপ টু 3 ইয়ার্স। অ্যান্ড যেটা আমি পেয়েছি। অ্যান্ড এটা যেহেতু পাথওয়ে প্রোগ্রাম, সো আই অলরেডি কমপ্লিটেড মাই 4th সেমিস্টার। অ্যান্ড আমি আমার এই চিন্তা অথবা আমার প্ল্যান হচ্ছে যে আফটার গেটিং পিআর, সো এই পিআর পাওয়ার পর আমি এই সেন্টিনিয়াল কলেজের আন্ডারে ওদের সাথে কিছু ব্রাঞ্চ আছে, ফর এক্সাম্পল ইয়র্ক ইউনিভার্সিটি, অ্যালগনকুইন ইউনিভার্সিটি। সো এইসব ইউনিভার্সিটির আন্ডারে আমি আমার ব্যাচেলর কমপ্লিট করতে পারবো। আদারওয়াইজ আমি সেন্টিনিয়াল কলেজ থেকে আর 4 সেমিস্টার পড়াশোনা করলে আমার এটাকেই আমার ব্যাচেলর ইকুইভ্যালেন্সি হবে। তো তখন তো মানে যখন তুমি পিআর পাওয়ার পরে যদি করো, তাহলে তো তোমার টিউশন ফিস কম হবে তখন। হ্যাঁ, তখন গভর্নমেন্ট ওসাপ নিয়ে পড়াশোনা করা যাবে। সো তখন আমার টিউশন ফি রাইট নাও পার সেমিস্টার আমাকে $7,000 পে করা লাগতো। সো তখন আমার টিউশন ফি হবে অ্যানুয়ালি $3,000। এটা আসলে একটা ভালো অপশন। তুমি ব্যাচেলর একসাথে করতে, তাহলে তো এই সুযোগটা পাবে না। জি। তবে এখন কয়টা বাজে তোমার এখানে? আমার এখানে ভোর 6টা বাজে। তাহলে আমি একটু কষ্ট দিয়ে ফেললাম তোমার এত না না সকালে ভাইয়া, ঘুম থেকে। সমস্যা নেই। আমি আসলে লেট নাইট করে ঘুমাই, কারণ হলো আমি একটা কোম্পানিতে জব করি, তো সো এই কোম্পানির কিছু আচ্ছা, আমাকে আসলে ওই সিআরএম একটা সফটওয়্যার দিয়ে আসলে ওই ডাটা এন্ট্রি করতে হচ্ছে। সো এই সব কিছু করে আমি আসলে লেট নাইটে ঘুমাই। আমি একটা আমেরিকান কোম্পানিতে জব করি অ্যাজ এ কাস্টমার সার্ভিস রিপ্রেজেন্টেটিভ, ওয়ার্ক ফ্রম হোম। তোমার কি ভ্যাকসিন নেওয়া হয়েছে এখানে? আমি এখনো নেইনি ভ্যাকসিন, বিকজ আমি কিছুদিন আগে উইনিপেগ শিফট হই ফর পিআর পারপাস। এখানে মোস্ট অফ দ্য ইন্টারন্যাশনাল স্টুডেন্ট যেটা করে সেটা হচ্ছে যে তারা টরন্টোতে পড়াশোনা করে, বিকজ টরন্টোতে ইনকাম করা খুব ইজি, অনেক বেশি ইনকাম করা যায়। অ্যান্ড অবভিয়াসলি টরন্টো একটা এক্সপেন্সিভ সিটিও। সো ইনকাম শেষ করে পড়াশোনা সবকিছু কাভার আপ করে মোস্ট অফ দ্য স্টুডেন্ট যারা যেটা করে সেটা হচ্ছে যে তারা অন্যান্য প্রভিন্সে মুভ করে। ফর এক্সাম্পল আটলান্টিক প্রভিন্স, যেখানে 4টা প্রভিন্স আছে, নিউ ফাউন্ডল্যান্ড, তারপর হচ্ছে যে প্রিন্স এডওয়ার্ড আইল্যান্ড, তারপর হচ্ছে
এই নোভা স্কোশিয়া আর হলো নিউ ব্রুন্সউইক, এই চারটাকে আটলান্টিক বাবলস বলে। তো এখানে মুভ করলে যেটা হচ্ছে যে এখানে এআইপিপি, আটলান্টিক ইমিগ্রেশন পাইলট প্রোগ্রাম, সো এসবের আন্ডারে তারা এই প্রভিন্সের যে কোনো ক্যাটাগরি এনওসি এ ও এ বি সি ডি যে কোনো ক্যাটাগরিতে জব করলে তারা আফটার 6 মান্থ তারা পিআর এর জন্য এলিজিবল হয়। দ্যাটস মিন প্রভিনশিয়াল নমিনি প্রোগ্রাম, পিএনপির জন্য এলিজিবল হয়। এন্ড ওয়ান্স দে গেট দেয়ার পিএনপি, তাদের সিআরএস স্কোরে 600 পয়েন্ট অ্যাড হয়, যেটা কিনা তাদের ফেডারেল পিআর হওয়ার জন্য এনাফ পয়েন্টস। তুমি তো আড়াই বছর অলরেডি গেছো, দেশে আসার প্ল্যান কি? এখন কি চাইলে তুমি দেশে আসতে পারো যদি? জি, যেহেতু এটা আমার মাল্টিপল ভিসা, সো আমি যে কোনো সময় দেশে আসতে পারবো, দেশে যেতে পারবো, এটা আসলে সমস্যার কারণ না। বাট যেটা হচ্ছে যে রাইট নাও সাউথ এশিয়ার কন্ডিশন খুব খারাপ বিকজ অফ কোভিড, যেটা হচ্ছে এই জন্য আমি আসলে চাচ্ছিলাম যে আমার এই আগামী 6 তারিখ থেকে, মে 6 তারিখ থেকে একটা নিউ স্ট্রিম স্টার্ট হচ্ছে, যেখানে ক্যানাডিয়ান গভর্নমেন্ট 90,000 এই নতুন ক্যান্ডিডেটকে ইনভিটেশন দেবে ফর অ্যাপ্লাইং পিআর, যার মধ্যে 40,000 আর দোজ হু কমপ্লিটেড দেয়ার স্টাডিজ আফটার 2017। সো দ্যাটস এই জন্য যেটা রিকোয়ারমেন্ট সেটা হচ্ছে যে a person have to be employed and a person has to be visible in Canada and he has to be a valid work permit and IELTS as well. ওকে, তো সবগুলোই তো তোমার আছে। জি না, আইএলটিএস আমার কি যেটা আবার হচ্ছে দিতে হবে তাহলে? জি আইএলটিএস জেনারেল দিতে হয় জিটি। সো যেটা হচ্ছে যে আমি কিছুদিন আগে আমি ইয়েস্টারডে তো আমার আইএলটিএস এর স্কোর পেয়েছি, আমার আইএলটিএস এর স্কোর 7 আসছে জিটিতে। সো যেটা সিএলবি 8। সো আমার সিএলবি দরকার ছিল 5, যে এই নতুন স্ট্রিমে অ্যাপ্লাই করার জন্য পিআর। সো হোপফুলি আমি 6 তারিখে অ্যাপ্লাই করব। এটা আসলে ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ, কাম ফার্স্ট এমন সার্ভিস একটা। সো আপ টু 40,000 ইন্টারন্যাশনাল স্টুডেন্ট এখানে ইনভিটেশন পাবে ফর অ্যাপ্লাইং পিআর। আর এটা কতদিন সময় লাগতে পারে তুমি অ্যাপ্লাই করার পরে? এখন উইথিন 1 মান্থ আমি ইনভিটেশন লেটার পাবো, অ্যান্ড ইনভাইটেশন লেটার পাইলে আমাকে 6 মাস সময় দেওয়া হবে আমার সব ডকুমেন্টেশন, অরিজিনাল ডকুমেন্টেশন সাবমিট করার জন্য। ফর এক্সাম্পল আমার ডেট অফ বার্থ সার্টিফিকেটস, তারপর হলো আমার স্কুল সার্টিফিকেটস, সেকেন্ডারি স্কুল সার্টিফিকেটস, সেন্টিনিয়াল কলেজ থেকে যে ডিপ্লোমা সার্টিফিকেটস, ট্রান্সক্রিপ্টস, তারপর হলো আমার ব্যাক হোম টাইটস, আমি যেগুলো ডকুমেন্টেশন দিয়ে আসছি সেগুলো। সোহাগ, আমি তোমার লাইভে তোমার একটা ধন্যবাদ দিতে চাই, কারণ আমরা তোমাকে আড়াই বছর আগে পাঠিয়েছি, তো তুমি মাঝে মাঝে মনে করে আমার সাথে কথা বলে ম্যাচ করার জন্য আমি তোমার থ্যাংক ইউ জানাই। সে একটু না যদি বলতো, তুমি আড়াই বছর আগে গেছো আমাদের মাধ্যমে, তো জি, পিনাকেল সম্পর্কে যদি একটু কিছু বলো। আহ, আসলে যেটা হচ্ছে যে আমি কখনো স্বপ্ন দেখিনি যে আমি কানাডাতে যাব। আমি যখন আপনার কাছে আসি, তো হ্যাঁ আমার অনেক ফ্রেন্ড আপনার কাছ থেকে আসে। আমি কানাডাতে এমন অনেক অনেক মানুষ, আমি যেহেতু ড্যানফোর্থে থাকি, এখানে মূলত বাঙালি অনেকে থাকে। আমি ড্যানফোর্থে এখানে ফর এক্সাম্পল আমি যদি বলি 10 জনকে, হাতে গোনা 10 জনের মধ্যে আমি প্রতি 2 জনকে পাবো যারা কিনা পিনাকেল থেকে আসছে। এন্ড হ্যাঁ, যখনই আমি বলি যে হ্যাঁ আপনারা এই পিনাকেল থেকে, তখনই হ্যাঁ ফার্স্ট তাদের নাম থাকে, সেটা হলো রিপন ভাই। যে রিপন ভাইকে চিনেন কিনা। সো তখন আমি ভাবি, এন্ড আমি আমার আব্বুর সাথে মাঝে মাঝে ডিসকাস করি আপনার বিষয়ে, এন্ড আমি আপনার সাথে অলওয়েজ কন্ট্যাক্ট করার ট্রাই করি, বিকজ আপনি এমন একটা মানুষ যে কিনা আসলে নট অনলি স্বপ্ন দেখান, বাট অলসো এটা স্বপ্ন পূরণের জন্য যত সম্ভব ট্রাই করেন। আমি এটা আসলে পার্সোনালি আমি নিজে যেহেতু আসছি আমি এটা জানি। এন্ড হাউএভার আমি অবশ্য দেখেছি, আমি আমার ফ্রেন্ডদের সাজেস্ট করি যে তোমার যাইতে হবে না, তোমার আসলে রিপন ভাইয়ের সাথে কাজও করতে হবে না, বাট একবার তার সাথে যে একটা অ্যাডভাইস নিয়ে আসো যে সে কি বলে। আমি এটা পার্সোনালি বিলিভ করি যে আপনি যাই কিছু করেন না কেন, দেখেছে যে একটা মানুষের ক্ষতি হোক সেটুকু আপনি যাবেন না। আপনার বিজনেসের চাইতে আমি আপনার যেটা দেখতেছিলাম সেটা হচ্ছে আপনার হিউম্যানিটি, যেটা হচ্ছে যে আপনার যদি না হয়, দেন আপনার বিজনেসের যদি ইনকামও না হয়, দেখেছে যে ইউ ডোন্ট কেয়ার, বাট ইউ অলওয়েজ মেক শিওর দ্যাট আপনি যে মানুষটাকে একটা কিছু বলতেছেন সেটা অর্থের জন্য আসলে মূলত আমি সবাইকে সাজেস্ট করি। এন্ড দেন এগেন আমি অবভিয়াসলি আপনাকে অনেক আহ, আসলে বলতে চাইতে থ্যাংক ইউ ভেরি মাচ, কারণ আসলে এমন ভালো কিছু খুব কম মানুষই করে।
এন্ড অবভিয়াসলি এই জিনিসটা আপনি কন্টিনিউ করে যাবেন। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। একটু বেশি কমপ্লিমেন্ট দিয়ে গেছেন তো। না, না আসলে থ্যাংক ইউ। যেটা হচ্ছে আমরা যে যে আমি আমার কমপ্লিমেন্ট এটা দিতে আমার চাচ্ছি না জি ভাইয়া। আমরা আমরা যে ব্যবসা করি, আমার এইখানে অনেকগুলো স্টুডেন্ট আমার সালাম করে গেছে। আমি কারো সালাম করতে দেই না, তার আগে বুকে নিয়ে নিই। কিন্তু এটা আমার কাছে একটা খুব আনন্দের মুহূর্ত যে আমরা কনসালটেন্সি বিজনেস বললে বাংলাদেশে দেখবে যে ম্যাক্সিমাম লোক দালাল বা অনেক ধরনের খারাপ কথা বলে আমাদের সম্পর্কে, হ্যাঁ। কিন্তু আমরা যেটা ফিল করি যে না, আমরা আমরা যে স্টুডেন্টগুলো পাঠাচ্ছি যে কোনো দেশে, এটা কিন্তু একটা ফ্যামিলির, আমার মনে হয় যে একটু ফ্যামিলির বা ওই ওই স্পেসিফিক স্টুডেন্টের স্ট্যাটাসটা কিন্তু চেঞ্জ হচ্ছে। তারপর তুমি দেখো, তুমি জি, এখন কানাডাতে সিটিজেন হয়ে যাচ্ছ, আল্লাহ যে আলহামদুলিল্লাহ, আমরা দোয়া করি খুব দ্রুত তোমারটা হয়ে যায়। তো হয়ে গেলে কি হচ্ছে, তুমি যদি বাংলাদেশে থাকলে এখন তুমি থার্ড ইয়ারে পড়তা, থার্ড ইয়ারে জি, পড়ে আরো 2 বছর শেষ করে ফাইট করে একটা রেজাল্ট করে পাস করতা, পাস করার পরে দেখা গেছে জব মার্কেটে টাকা না দিলে চাকরি হবে না। এটা কিন্তু যে 15 লাখ 20 লাখ টাকা ঘুষ দিয়ে চাকরি নেয়া, উম, জি, নিয়ে পরে চাকরির লাইফে যে সৎ থাকা কিন্তু খুব ডিফিকাল্ট। কারণ তো ফ্যামিলি জি। জমি বিক্রি করে দিতে হচ্ছে, কারো তো লোন করে দিতে হচ্ছে। এখন যেটা দেখো, তোমার আমার মনে হয় না যে লাইফে কোনো স্টেজে 1% 2 নাম্বারই করা লাগবে। না সবভাবেই আসলে তুমি অনেক ভালো লাইফ লিড করতে হবে, এটা কিন্তু একটা বড় জিনিস হচ্ছে। হ্যাঁ ভাইয়া, তা অবভিয়াসলি। কারণ আমি এখানে যেটা দেখলাম সেটা হলো এই কোয়ালিটি। এখানে আপনাকে কেউ বলবে না আসলে আপনি যখন আপনার যদি কোয়ালিটি থাকে যেকোনো জায়গায় হোক, আপনি 5 জায়গায় 5টা জায়গায় ইন্টারভিউ দিলে একটা জায়গায় জব হয়ে যাবে। আমি ফর এক্সাম্পল বাংলাদেশে যদি বাংলাদেশের পার্সপেক্টিভে বলি, সো 2 ইয়ার্স এর একটা ডিপ্লোমা গ্রাজুয়েট যে একটা কোম্পানিতে, আমেরিকান একটা কোম্পানিতে জব করবে, যেটার এই আমার আসলে আওয়ারলি বেসিসে স্যালারি, যেটা হচ্ছে দেখেছে যে আমার ইনিশিয়াল স্যালারি যেটা দেখেছে যে এখানে 25 করে $24 করে দেয়। সো এটা আসলে গেছে যে একটা বাংলাদেশের পার্সপেক্টিভে এটা হিউজ। এন্ড এটা কখনো গেছে যে এই বাংলাদেশের একটা ডিপ্লোমা গ্রাজুয়েট এটা ভাবতেও পারে না যে আসলে তার স্যালারি এতটুকু হতে পারে। বাট এখানে আসলে সবাই কোয়ালিফিকেশন এন্ড কোয়ালিটিকে অলওয়েজ রেসপেক্ট করে, এন্ড সেই রেসপেক্টের জায়গা থেকে আসলে সবাই একটা ভালো ফিউচার ডিজার্ভ করে। বাট ফর দ্যাট ইউ হ্যাভ টু মেক শিওর দ্যাট you are honest and you are hard working. সেটাই, আমাদের দেশে ভালো মানুষ থাকলে বলে বোকা। আর ওই ওইসব দেশে ভালো মানুষের একটা অনেক দাম, অনেক দাম, তাই না? আর তোমাদের এখানে রোজা কি কত সময় থাকতে হয়, অনেক লম্বা? আহ, আমার কাছে মনে হয় না কেন যেন লম্বা। So, এটা 16-17 ঘন্টার মতো রোজা। জি। রান্না কি নিজে করতে হয়? হ্যাঁ, রান্না নিজে করতে হয়, কারণ এখানে তো আসলে বাংলাদেশের মতো এমন যে না আসলে somebody will work for me। সো যেটা হয় যে এখানে নিজের রান্না নিজেরই করতে হয়, নিজেরই সবকিছু নিজেরই করতে হয়। তাই আসলে যেটা আপনাকে যেটা শেখাচ্ছে একটা মানুষকে, যেমন আমি এখানে আসার আগে তো আপনি জানেন যে আমি আসলে রান্না পারতাম না। আমি আপনাকে ভাইয়াকে বলতাম যে ভাই আমি এখানে যে কি করবো, আসলে আমি অনেক কিছু খাই না, আমার অনেক খাবারে অনেক ই ভেদা ভেদ আছে, আমি মাছ খাবো না, এটা খাবো না, ওটা খাবো না। তো এখানে আসার পর হয়তো বা দেখতেছি যে ভাইয়া সিচুয়েশন অনেক কিছু শেখায়, বাট এগুলো আসলে একটা প্রকৃত মানুষ হিসেবে আপনাকে গড়ে তোলে। And যেটা আসলে রাইট নাও আমি আমার মধ্যে যে চেঞ্জ গুলো দেখতেছি এগুলো। থ্যাংক ইউ। আমরা আজকে একটু আর্লি শেষ করব, রিজনটা হচ্ছে আমাদের লাইভটা যেহেতু অনেকে আমার কথা শুনতে পাচ্ছেন না, তো এটা আসলে একজনের কথা যদি না শোনা যায়, আমি প্রশ্ন করছি তুমি অ্যান্সার দিচ্ছ, তো প্রবলেম যেটা হচ্ছে প্রশ্ন যদি কেউ না শুনতে হয় তাহলে কিন্তু জি, অ্যান্সারটা তার কাছে জাস্ট মনে হবে আর কি। সব থ্যাংক ইউ, আমরা আজকে লাইভটা শেষ করছি, তোমাকে অনেক ধন্যবাদ। তুমি জানো আমি আমি অনেক স্টুডেন্ট পার্টিসিপেন্ট যেটা বলছে যে হাঁটলে 10জনের মধ্যে 2জন পিনাকল স্টুডেন্ট দেখা যায়, বাট সব স্টুডেন্টের মধ্যেও কিন্তু তুমি মনে করে দেখো তোমার সাথে আমার, আমি আমি আলাদাভাবে তোমাকে পছন্দ করতাম। হয় না, কিছু কিছু স্টুডেন্টের আলাদাভাবে ভালো লাগে। তো থ্যাংক ইউ সব সময় দেওয়ার জন্য, আবার কথা হবে ইনশাল্লাহ। যত অবশ্যই তোমার ভাইয়া। ইয়ারটা যদি খুব দ্রুত হয় আর দেশে আসলে অবশ্যই পিনাকিলি ঘুরে যেতে হবে। ইনশাল্লাহ, তোমার অবশ্যই ভাইয়া। বলা জি, সবাইকে থ্যাংক ইউ। সো ভিউয়ার যারা অনেক সময় ধরে দেখছিলেন, মুক্তার থ্যাংক ইউ, থ্যাংক ইউ ভাইয়া। ও, যারা দেখছেন কষ্ট করে বা লিখছেন সবাইকে ধন্যবাদ জানাই।
আমি আমাদের লাইভটা আজকে এখানে শেষ করছি। আমরা আমি চেয়েছিলাম যে লাইভটা একটু কন্টিনিউ করতে, বাট যেহেতু সাউন্ডের প্রবলেম হচ্ছে এজন্য আমি আমার লাইভটা আজকে এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।